ডু ভার্বের ব্যবহার বা কাজ। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকের আলোচনায় ডু ভার্বের ব্যবহার বা কাজ, এই ডু ভার্বকে নিয়ে আজকের যে আলোচনা, এই আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই আলোচনায় আমরা ডু ভার্বের সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং তার কাজ সম্পর্কে, তার ব্যবহার সম্পর্কেও জানব। তো আমরা সকলেই জানি যে ডু, এই ডু মানে হলো করা। তো এই ডু ভার্বের ফাংশন অর ইউজ, এর কাজ বা ব্যবহার, কি কি ব্যবহার হতে পারে সেন্টেন্সের মধ্যে, আমরা সেটা আলোচনা করব। না, প্রথমে এক নম্বরে এটা মেইন ভার্ব, সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হিসেবে কাজ করবে, এইটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, সে মেইন ভার্বকে সাহায্য করবে। অর্থাৎ এক নম্বরে নিজেই সে মেইন ভার্ব হচ্ছে, দু নম্বরে সে মেইন ভার্ব হচ্ছে না, কিন্তু কোনো একটা মেইন ভার্বকে সাহায্য করছে, তখন তার নামটা হয়ে যাচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তিন নম্বর যে ব্যবহার, সেটা হচ্ছে রিপ্লেস এনাদার ভার্ব। না, একই সেন্টেন্সের মধ্যে বা পরপর দুটো সেন্টেন্সের মধ্যে একই ভার্ব যদি দুবার রিপিট হয়, তাহলে সেই রিপিটের পরিবর্তে আমরা ডু ভার্বকে ব্যবহার করতে পারি। অতএব ডু ভার্ব অন্য কোনো ভার্বের পরিবর্তে বসে। তো এবারে ডু ভার্বের এই যে তিন রকমের কাজ আমরা নিলাম, এটা আমরা একসাথে কাজগুলোকে ব্যাখ্যা করব। এক নম্বর, মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে কেমন কাজ করে। না, মেইন ভার্ব যখন সে হচ্ছে, তখন নিজের অর্থ নিয়ে বাক্য গঠন করে। সেন্টেন্সের মধ্যে ডু ভার্ব যখন মেইন ভার্ব, তার নিজের মিনিং বা অর্থ থাকবে এবং সে সেন্টেন্স তৈরি করবে। আচ্ছা, দু নম্বর, অক্সিলিয়ারি ভার্ব যখন হচ্ছে, তখন কি হচ্ছে মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব যখনই হয়ে যাচ্ছে, অন্যান্য অক্সিলিয়ারি ভার্বের মতোই এখানে ডু ভার্বের কোনো নিজস্ব অর্থ থাকবে না। তাহলে সে কি করবে না, নেগেটিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন তৈরিতে মেইন ভার্বকে সাহায্য করে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু ভার্বের কাজটা কি? নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য ও ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য বা কোশ্চেন তৈরিতে মেইন ভার্বকে সাহায্য করে। হ্যাঁ, এইভাবে যখন ডু ভার্বটা অন্য কোনো মেইন ভার্বকে সাহায্য করছে, অন্য কোনো ভার্বকে সাহায্য করছে, তখন সে কি করছে না, নেগেটিভ সেন্টেন্স তৈরি করছে বা নাবাচক বাক্য তৈরি করছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য তৈরিতে মেইন ভার্বটাকে সাহায্য করছে। এখানে কিন্তু ডু ভার্বের কোনো নিজস্ব অর্থ থাকবে না। এক নম্বরে যেমন বলা হলো যে নিজের অর্থ নিয়ে বাক্য গঠন করে, তখন সেখানে সে নিজেই মেইন ভার্ব এবং তার একটা মিনিং বা অর্থ থাকবে। আর দু নম্বরে যে ফাংশনটা, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন তৈরিতে মেইন ভার্বকে সাহায্য করে, তখন কিন্তু অন্যান্য অক্সিলারি ভার্বের মতো ডু ভার্বেরও কোনো নিজস্ব অর্থ থাকবে না। তিন নম্বর কি বলছে, রিপ্লেস এনাদার ভার্ব, অন্য ভার্বের পরিবর্তে বসে। কেমন করে বসে না, সেন্টেন্সের মধ্যে একই ভার্ব দ্বিতীয়বার রিপিট হলে তার পরিবর্তে বসে। সেন্টেন্সের মধ্যে বা পরপর দুটো সেন্টেন্সে প্রশ্ন উত্তরের সময় যদি দেখা যায় যে একটা ভার্বকে দুবার ব্যবহার করতে হচ্ছে, সেখানে সেকেন্ড টাইম যাতে ভার্বটাকে উল্লেখ না করতে হয়, সেখানে আমরা সেই ভার্বটার পরিবর্তে ডু ভার্বটাকে ব্যবহার করব।
তো এবারে আমরা ডু ভার্বের ব্যবহারটা, এই যে 3 রকমের ব্যবহার আমরা দেখলাম, এটা পরপর আমরা ব্যবহারগুলো আমরা উদাহরণ হিসেবে আমরা দেখব, তাহলে ধারণাটাকে আরেকটু পরিষ্কার করা যাবে, তাই না? তাহলে 1 নম্বর কি? মেইন ভার্ব। প্রথমত ডু ভার্বের কাজ মেইন ভার্ব হিসেবে কি করে? সে নিজের অর্থ নিয়ে বাক্য গঠন করে। এখানে মেইন ডু ভার্বের নিজস্ব মিনিং বা অর্থ থাকবে, সেই অর্থ নিয়েই সে কাজ করবে এবং সেন্টেন্স তৈরি করবে বা বাক্য তৈরি করবে। যেমন ধরো 1 নম্বর সেন্টেন্সের উদাহরণ, খুবই সহজ উদাহরণ, তোমরা অনেকেই জানো, সবাই জানো এটা প্র্যাকটিক্যালি। আমি এটা করি, এই যে করা অর্থে ডু ভার্ব, ইংরেজি কি? আই ডু ইট। টেন্স গঠন করলো প্রেজেন্ট টেন্স, ডু ভার্বটা প্রেজেন্ট ফর্ম হলো। 2 নম্বর পাস্ট টেন্সে আমি এটা করেছিলাম, আই ডিড ইট, পাস্ট টেন্স হয়ে গেল, ডিড হয়ে গেল পাস্ট ফর্ম। আর 3 নম্বরে আমি এটা করব, আই শ্যাল ডু ইট, এখানে ফিউচার টেন্স গঠন করলো। তাহলে ডু ভার্বটা নিজের অর্থ নিয়ে বাক্য গঠন করলো এবং টেন্স তৈরি করলো। 1 নম্বরে প্রেজেন্ট টেন্স, আমি এটা করি, আই ডু। 2 নম্বরে পাস্ট টেন্স, আমি এটা করেছিলাম, আই ডিড ইট। 3 নম্বরে ফিউচার টেন্স, আমি এটা করব, আই শ্যাল ডু ইট। এখানে কিন্তু ডু ভার্ব হচ্ছে মেইন ভার্ব এবং সে নিজের অর্থ নিয়ে সেন্টেন্স তৈরি করলো। এবারে আমরা দেখব অক্সিলিয়ারি ভার্ব। এখানে কিন্তু তার নিজস্ব অর্থ থাকবে না। তাহলে সে কি করবে? নেগেটিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন। তো নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্য, হ্যাঁটাকে না করা, ও ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য বা কোশ্চেন তৈরিতে মেইন ভার্বকে সাহায্য করে। এখানে তার ফাংশনটা হচ্ছে সাহায্যকারী। আর সাহায্যকারী ভার্বগুলোর ব্যাপার কি? যত হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে, প্রত্যেকটার একটা কমন সাধারণ বৈশিষ্ট্য হলো একটা মিল আছে এদের। সেটা কি না, এরা যখন অন্য ভার্বকে সাহায্য করে তখন কি করে না, নিজের মিনিং বা অর্থটাকে এরা বিসর্জন দেয়। নিজের কোনো মিনিং এদের থাকে না। এরা কোনো মেইন ভার্বের অর্থ বা মিনিংটাকেই প্রকাশ করতে সাহায্য করে মাত্র। সেখানে টেন্স গঠনে সাহায্য করবে, সেন্টেন্স গঠনে সাহায্য করবে, কিন্তু নিজেদের কোনো অর্থ এদের থাকে না। ডু ভার্বের ক্ষেত্রেও তাই। যখন ডু ভার্বের নিজস্ব অর্থ ছিল, এর আগের উদাহরণে আমরা দেখলাম তার নিজস্ব অর্থ ছিল বা মিনিং ছিল, তখন সে মেইন ভার্ব। আর এখন যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, তখন তার নিজস্ব অর্থ বা মিনিং থাকবে না। তাই এখানে লাস্ট লাইনে দেখো, এখানে ডু ভার্বের নিজস্ব অর্থ থাকে না। কখন থাকে না? যখন সে অক্সিলারি ভার্ব হচ্ছে এবং নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বা কোশ্চেন তৈরিতে সাহায্য করছে মেইন ভার্বকে, তখন তার নিজস্ব অর্থ থাকছে না। এখানে সে স্রেফ সাহায্য করছে, বা এখানে সে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এখানে একটা মজার উদাহরণ আমি দিয়েছি, দেখো, আই ডু ইট, আমি এটা করি। এই এক্সাম্পলটা আমরা আগেই নিয়েছিলাম, আই ডু ইট, আমি এটা করি। 1 নম্বর সেন্টেন্সে দেখো, যে সেন্টেন্সটা এখানে দেওয়া হয়েছে উদাহরণ, এটা ডুটা কিন্তু মেইন ভার্ব। তো আমরা তোমাদের স্মরণ করিয়ে দেই যে প্রথম যে আলোচনাটা, প্রথমে আমি যেটা উল্লেখ করেছিলাম, ডু ভার্বের 2 রকম ফাংশন। প্রথম ফাংশন কি? সে মেইন ভার্ব হিসেবে নিজের অর্থ নিয়ে সেন্টেন্স তৈরি করে। এখানে 1 নম্বরে যে সেন্টেন্সটা দেখা যাচ্ছে, এখানে ডু কিন্তু মেইন ভার্ব এবং তার নিজস্ব অর্থ আছে, করা অর্থটা। যেমন আমি এটা করি, মানে ডু মানে করা, এখানে কিন্তু ডুটা মেইন ভার্ব। আবার ডু ভার্বের আরেকটা কি ফাংশন আছে না, সে অক্সিলারি ভার্ব, সাহায্য করবে অন্য ভার্বকে। তো নিচে দেখো আই ডু ইট, এটাকে যখন আমরা নেগেটিভ করছি, নাবাচক করছি, তখন নাবাচক বাক্য গঠন করতেই কিন্তু ডু ভার্ব সাহায্য করে। এখানে কিন্তু দুবার ডু এসেছে, দেখো, আই ডু নট ডু ইট। এটা কেন হলো? 2 বার ডু কেন আসলো? এখানেই ডু ভার্বের ফাংশনটা একেবারে, মানে আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর উদাহরণ। যে এই যে নেগেটিভ সেন্টেন্স,
এখানে ডু ভার্বের দুটো ফাংশন আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। প্রথমত কি, যে প্রথম ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে এবং নট অর্থাৎ নেগেটিভ বাক্য, নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য তৈরিতে সাহায্য করছে। কাকে সাহায্য করছে? না, ডু ভার্বকে। এখানে ডু ভার্বটা কিন্তু মেইন ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ডু ভার্বটা ডাবল রোল আমরা দেখতে পাচ্ছি, দুই রকম ভূমিকা। দুই রকম ভূমিকাতেই সে অবতীর্ণ হয়ে গেছে। যেহেতু দুই রকম ভাবে সে কাজ করতে পারে, দুই রকম তার ভূমিকা বা রোল আছে, তো দুইটা রোলেই তাকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ডুকে আমরা দুবার দেখতে পাচ্ছি। প্রথম ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সে অন্য কোনো মেইন ভার্বকে সাহায্য করছে। কি কাজে সাহায্য করছে? এখানে নট, নাবাচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স তৈরিতে সাহায্য করছে। এবং ইনসিডেন্টালি ডুটাই হচ্ছে কিন্তু এখানে মেইন ভার্ব। আমরা এই সেন্টেন্সটাকে এক নম্বর যে সেন্টেন্সটা আছে আই ডু ইট, এটাকে নাবাচক করতে গেলে ডুটা হচ্ছে মেইন ভার্ব, তাকে সাহায্য করতে হবে। নাবাচক বাক্য গঠন একমাত্র ডু ভার্বই করতে পারে, এখানে অন্য কোনো ভার্ব এখানে আসবে না। তো কাজেই এখানে ডু ভার্বের দু রকম ব্যবহার। প্রথম রেড কালারে ডু, এটা অক্সিলিয়ারি ভার্ব, এবং পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব। তো দেখো, ডু ভার্ব যখন সাহায্য করে মেইন ভার্বকে, তখন কিন্তু তার অর্থ বা মিনিং থাকে না। তো এখানে দুইবার ডু আছে, দুইবার করা অর্থ কিন্তু হবে না। কারণ ডু ভার্ব যখন অক্সিলারি ভার্ব, আগেই বলেছি অক্সিলারি ভার্বগুলো কি করে না, নিজস্ব অর্থ বা মিনিংটাকে তারা বিসর্জন দেয়, স্যাক্রিফাইস করে। তারা মেইন ভার্বের অর্থটাকেই পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ এখানে মেইন ভার্বের নাবাচক বাক্য গঠনে সে সাহায্য করছে, এখানে তার নিজস্ব কোনো অর্থ নেই। কাজে এই সেন্টেন্সে আই ডু নট ডু, এই যে সেন্টেন্সটা, এখানে দুবার ডু থাকলেও ঘাবড়ে যাবার ব্যাপার নাই। প্রথম ডু যে রেড কালারে আছে, এটা কিন্তু সাহায্য করছে মাত্র নাবাচক বাক্য গঠনে। এই রেড কালারে যে ডু আছে, তার অর্থ বা মিনিং এখানে কিন্তু নেই। তোমরা বাংলা বাক্যটা দেখলেই দেখতে পাবে যে উপরের বাংলা বাক্যটা দেখো, আই ডু ইট, এখানে ডু হচ্ছে মেইন ভার্ব, আমি এটা করি, করি অর্থাৎ করা। আর আই ডু নট ডু ইট, এখানে করা কথাটা কিন্তু একবারই আছে, কারণ ডুটা মেইন ভার্ব একটাই। আমি এটা করি না, করি কথাটা কিন্তু দুইবার আসে নাই, একবারই আসছে। কাজে এখানে মেইন ভার্বের অর্থটাই থাকলো ডু। আর রেড কালারে যে ডু আছে, এটা অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এটা পরের ডুটাকে সাহায্য করছে, সে মেইন ভার্বটাকে সাহায্য করছে। কাজে প্রথম ডু বা লাল রঙে যেটা আছে, এটার কোনো অর্থ নেই। কাজে এই সেন্টেন্সের মধ্যে মেইন ডু ভার্বের দু রকম ব্যবহার আমরা দেখলাম। একটা হচ্ছে প্রথম রেড কালারের ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এবং পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব। এখানে পরের যে ডুটা আছে মেইন ভার্বটা, তাকেই নাবাচক বাক্য গঠনে সাহায্য করছে প্রথম ডুটা। একইভাবে কোশ্চেন দেখো, নিচে কিউএন দেওয়া আছে, কিউএন মানে কোশ্চেন। এখানে কি করছে, এই যে ডু, রেড কালারে যে ডু আছে, সে কিন্তু মেইন যে ডু ভার্বটা, মেইন ভার্ব, পরে যে ডু ভার্বটা আছে, তাকে প্রশ্ন তৈরিতে, কোশ্চেন তৈরিতে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরিতে সাহায্য করছে। ডু আই ডু ইট, আমি কি এটা করি? দেখো, প্রশ্ন তৈরিতে এখানে সাহায্য করছে। এখানে কিন্তু প্রথম যে ডুটা আছে রেড কালারে, আগের সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্সের মতো করে রেড কালার যে ডুটা আছে, এখানে যে ডুটা আছে প্রশ্ন তৈরিতে সাহায্য করছে। এখানে কিন্তু তার নিজস্ব কোনো অর্থ বা মিনিং নেই। সে পরের যে ডুটা আছে তাকেই, তারই অর্থটাকে পরিষ্কার করতে সাহায্য করছে, তাকেই প্রশ্নবোধক বাক্য গঠনে সাহায্য করছে। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এখানে ডু ভার্বের আমরা দুরকম ব্যবহার, একই শব্দের দুরকম রোল বা ভূমিকা আমরা দেখতে পেলাম। এক নম্বর সেন্টেন্সে ডুটা হচ্ছে মেইন ভার্ব, আর তারপরে নেগেটিভ, তার নিচে যে নেগেটিভ লেখা আছে এনইজি, নেগ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি। এখানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে রেড কালারে যে ডুটা আছে, সে ডু শব্দটা এখানে সাহায্যকারীর ভূমিকায় আছে, আর পরের ডুটা
হচ্ছে মেইন ভার্ব, যেটা আগের সেন্টেন্সে ছিল ওটাকে আমরা নাবাচক করেছি। ঠিক কোশ্চেনের ক্ষেত্রে কিউএন যেখানে লেখা আছে সবার নিচে, কিউএন মানে কোশ্চেনটাকে আমি শর্ট ফর্মে দিয়েছি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন বা প্রশ্ন। এখানে দুটা প্রশ্ন তৈরিতে সাহায্য করছে। এখানে সে অক্সিলারি ভার্ব, আর পরের দুটা হচ্ছে মেইন ভার্ব। এবারে আরো কিছু এক্সাম্পল আমরা নেব, যে ডু ভার্বটা দিয়ে সেন্টেন্স তৈরি করলাম, ডু ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি হলো, দুইবার ডু আসলো, কেন আসলো সেটা আমরা আলোচনা করলাম। এবার অন্য দুই একটা ভার্বের সঙ্গে তো তার নেগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করছে সেটা আমাদের আলোচনা করা দরকার। একটু আমরা দুই একটা এক্সাম্পল নিয়ে আমরা এই আলোচনাটা শেষ করব। 2 নম্বর সেন্টেন্স আমরা নিলাম, ইউ বিলিভ মি। ইউ বিলিভ মি, এখানে বিলিভটা হচ্ছে মেইন ভার্ব, তুমি আমাকে বিশ্বাস করো, এর বাংলাটা এরকম। এটাকে যদি আমরা নেগেটিভ করি, নাবাচক করি, তখন কি হবে? নিচে নেগ লেখা আছে দেখো, এনইজি অর্থাৎ নেগেটিভ বা নাবাচক। ইউ ডু নট বিলিভ মি। এখানে কিন্তু বিলিভ যে মেইন ভার্ব, তাকে নাবাচক বাক্য গঠন করার জন্য সাহায্য করলো ডু নট। এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তুমি আমাকে বিশ্বাস করো না, এখানে ডু ভার্বের কোনো মিনিং নেই। বিলিভ মানে বিশ্বাস করা, তাই, কিন্তু ডু মানে যে এমনি করা, ওটার কোনো মিনিং নেই এখানে। এখানে সে অক্সিলারি ভার্ব, এখানে সে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য গঠনে সাহায্য করছে কাকে? না, বিলিভ যে মেইন ভার্বটা সেটাকে। পাশাপাশি প্রসঙ্গক্রমে তোমাদের বলে রাখি, একটা সেন্টেন্সের মধ্যে যদি মেইন ভার্ব অক্সিলারি ভার্ব থাকে, তাহলে দেখবে যে এখানে যেমন দুটো ভার্ব আছে, একটা ডু একটা বিলিভ। হ্যাঁ, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব একসাথে থাকলে কি হয় না, অক্সিলারি ভার্বটা পরে থাকে, মেইন ভার্বটা আগে থাকে। আর একটা সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে তাহলে সেটাই মেইন ভার্ব, যেমন প্রথম এক্সাম্পলটা ইউ বিলিভ মি, এখানে একটাই ভার্ব আছে বিলিভ, এটাই মেইন ভার্ব। আর এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বিলিভটা হচ্ছে মেইন ভার্ব। এবার ইউ বিলিভ মি যে 2 নম্বরে আমরা এক্সাম্পলটা সেন্টেন্সটা আমরা দেখছি, সেটাকে যদি আমরা প্রশ্ন করি, এই সেন্টেন্সটাকে যদি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করি বা কোশ্চেন করি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, তখন কি হবে? নিচে দেওয়া আছে দেখো, কিউএন লেখা আছে। ডু ইউ বিলিভ মি, এর বাংলা হলো তুমি কি আমাকে বিশ্বাস করো। তাহলে ডু ইউ বিলিভ মি, এখানে ডুটা সামনে বসে গেল, এবং প্রথম যে 2 নম্বরে যে বাক্যটা আছে সবার উপরে যে সেন্টেন্সটা আছে ইউ বিলিভ মি, সেটা কি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করলো, কোশ্চেনে রূপান্তরিত করলো, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করলো। ডু ইউ বিলিভ মি, এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সে বিলিভ এই মেইন ভার্বটাকে প্রশ্ন তৈরিতে বা কোশ্চেন তৈরিতে সাহায্য করছে। আবার সবার শেষে যে এক্সাম্পলটা আছে, এখানে কি আছে, নেক আর কিউএন। নেক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যেমন একদিকে, কোশ্চেন তেমন একদিকে। এটা কোশ্চেনটাই নাবাচক হয়ে গেছে, নাবাচক এবং প্রশ্ন দুটো একসাথে। ডু ইউ নট বিলিভ মি, ডু ইউ নট বিলিভ মি, তুমি কি আমাকে বিশ্বাস করো না। এখানে দেখো প্রশ্ন কিন্তু নাবাচক, এটা দুটো একসাথেই আছে, নটও আছে এখানে। তো এইভাবে ডু ভার্বটা কি করে মেইন ভার্বকে প্রশ্ন এবং নাবাচক বাক্য গঠন করতে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। তো ডু ভার্বটাকে যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা কি না, অক্সিলারি হিসাবে অর্থাৎ অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে ডু কি করে, মেইন ভার্বের ফর্ম গ্রহণ করে। ডু ভার্বটা কি করবে, মেইন ভার্বের রূপটাকে গ্রহণ করবে, আর মেইন ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে ফিরে যাবে। যেমন 1 নম্বরে যদি আমরা সেন্টেন্সটা দেখি, হি লিভস হিয়ার, সে এখানে বাস করে। এখানে লিভটার সাথে কি যুক্ত আছে, এস যুক্ত আছে। আমরা জানি প্রেজেন্ট টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ভার্বের সাথে যুক্ত হয়, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
তাই এখানে লিভের সাথে প্রেজেন্ট টেন্সে এস যুক্ত হয়েছে। এবারে নেগেটিভ যখন আমরা করছি, নাবাচক করছি, তখন ডু ভার্বের সাহায্য আসছে। তখন কি করবে ডু ভার্ব? মেইন ভার্বের সাথে যে ওই যে এস যুক্ত হয়েছে বা ইএস যুক্ত হয়, সেটা কিন্তু ডু নিজে নিয়ে নেয়। অর্থাৎ মেইন ভার্বটাকে তো সে সাহায্য করছে, কাজে মেইন ভার্বের যে লোডটা, মেইন ভার্বের যে লোড, ওই লোডটাকে সে নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। তো 1 নম্বর সেন্টেন্সে হি লিভস হিয়ার, এখানে মেইন ভার্বের উপরে কোন লোডটা আছে? না, এস যুক্ত হয়েছে। এই যে এসটাকে ডু নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে। এবার মেইন ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, তার পাস্ট ফর্মের লোডটাকেও সে নিজের ঘাড়ে নিয়ে নেবে, নিয়ে মেইন ভার্বটাকে রিলিজ করে দেবে, সে আবার প্রেজেন্ট ফর্মে ফিরে যাবে। তো দেখো, নেগেটিভ যখন করছি হি লিভস হিয়ার এটাকে, তাহলে হি ডাজ নট লিভ হিয়ার, এটা নাবাচক বাক্য। তাহলে 1 নম্বরে যে সেন্টেন্সটা দেওয়া আছে হি লিভস হিয়ার, এটার বাংলা কি? সে এখানেই বাস করে। আর নেগেটিভ যখন নাবাচক করছি, তখন তা কি হচ্ছে? না, হি ডাজ নট লিভ হিয়ার, সে এখানে বাস করে না। এখানে ডুটা কি হয়ে গেল? ডাস। কেন ডাস হলো? না, ওই যে উপরে লিভ আছে, তার সঙ্গে যে এস ছিল, সেই এসটাকে সে নিজে নিয়েছে। আবার নিজে নিতে গিয়ে ডাইরেক্ট ডু এর সাথে এস হয় না, ইএস যুক্ত হয়। এটা বানানের কারণে হচ্ছে, ইএস যুক্ত হয়ে গেল। এইভাবে ডু ভার্বটা কি করবে? মেইন ভার্বের ফর্মটাকে গ্রহণ করে। এখানে মেইন ভার্বটা আছে তোমার হচ্ছে এস যুক্ত, এখানে ডু ভার্বের সাথে এস যুক্ত হয়ে গেল। আবার কোশ্চেন করলেও তাই, শেষের যে লাইনটা আছে ডাজ হি লিভ হিয়ার, এখানেও ডুটা সামনে বসে সেন্টেন্সটাকে প্রশ্ন তৈরি করলো, সে কি এখানে বাস করে? উপরে যে সেন্টেন্সটা আছে হি লিভস হিয়ার, ওইটারই প্রশ্ন হচ্ছে এটা, ওইটাকে প্রশ্নে রূপান্তর করলাম আমরা। ডাজ হি লিভ হিয়ার, সে কি এখানে বাস করে? এখানেও 1 নম্বর সেন্টেন্সে যে লিভ ভার্বটা, মেইন ভার্বটা, তার যে এসটা কোশ্চেন তৈরি করার ক্ষেত্রেও ডু ভার্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। তাহলে এইভাবে মেইন ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময়, নাবাচক করার সময় বা প্রশ্নবোধক করার সময়, কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় ডু ভার্ব করে কি মেইন ভার্বের সঙ্গে যাই যুক্ত থাক না কেন সেটা সে নিয়ে নেবে। আবার মেইন ভার্বটা যদি পাস্ট ফর্ম থাকে, ডু ভার্ব করবে কি? সেই পাস্ট ফর্মটাকে নিজে নিয়ে নেবে আর মেইন ভার্বটাকে মুক্ত করে দেবে পাস্ট ফর্ম থেকে। তখন মেইন ভার্বটা আবার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে ফিরে যায়। এবারে আরেকটা আমরা যে লাস্ট 3 নম্বর যে ফাংশন ছিল ডু ভার্বের, সেটা কি? না, রিপ্লেস এনাদার ভার্ব টু অ্যাভয়েড রিপিটিশন। ডু ভার্ব কি করে? অন্য কোনো ভার্বকে বারবার না বলে, কোনো একটা ভার্বকে দুবার যদি উল্লেখ করতে হয়, একই কথা দুইবার তো শুনতে ভালো লাগে না, তাই না? সেখানে ডু ভার্বকে আমরা ব্যবহার করি। কেমন করে? মনে করো তোমাকে প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ বিলিভ ইন গড? তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? মনে করো তোমাকে প্রশ্ন করা হচ্ছে, তোমার উত্তর কি হবে? দুটো হবে, হয় তুমি বিশ্বাস করো, নতুবা তুমি করো না। তাহলে উত্তরটা তুমি দুভাবে দিতে পারো। ডু ইউ বিলিভ ইন গড? তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? আনসার যদি হ্যাঁ হয়, তাহলে বলবে আই বিলিভ, আমি করি, বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। তার মানে কি? বিলিভ শব্দটা দিয়ে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বাস করো কিনা? তুমি উত্তর করছো আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করি শব্দটা উত্তরে রিপিট হয়ে গেল। প্রশ্নে বিলিভ শব্দটা বলা হলো, তুমি উত্তরে আবার বললে বিলিভ। এই যে রিপিটটা হয়ে গেল বিলিভ শব্দের, এটা আমরা না, এটা ডু ভার্ব কি করে? এই রিপিটটাকে বন্ধ করে। না, তোমাকে উত্তর দিতে গেলে তোমাকে রিপিট করতে হবে না। তুমি কি বলবে? তুমি যদি বিশ্বাস করো তাহলে বলবে আই ডু, আমি করি। তোমাকে প্রশ্ন করা হলো ডু ইউ বিলিভ ইন গড? তুমি ঈশ্বরে বিশ্বাস করো? তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি বলবে আই ডু। আই বিলিভ বলবে না, তুমি বিলিভটাকে রিপিট করার দরকার নাই।
তখন বলা যাবে আই ডু, অর্থাৎ বিলিভকে রিপ্লেস করছে, বিলিভের পরিবর্তে ডু ব্যবহার করা হচ্ছে। আর তুমি যদি না করো, তোমার যদি ঈশ্বরে বিশ্বাস নেই, আল্লাহ বিশ্বাস নেই, তখন তুমি কি বলবে? না, আই ডোন্ট, আমি করি না। তাহলে ডু ইউ বিলিভ ইন গড এর আনসার আই ডু অথবা আই ডোন্ট। বিলিভ শব্দটা আর দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। 2 নম্বর এক্সাম্পল দেখো, এখানেও ডু ভার্বটা অন্য কোনো ভার্বের পরিবর্তে বসছে, সেই ভার্বটার রিপিটটাকে স্টপ করার জন্য, দ্বিতীয়বার উল্লেখ না করার জন্য। যেমন একটা সেন্টেন্সের মধ্যে দেখো, দ্য বয় রিটার্নড, ছেলেটি ফিরে এসেছিল। রিটার্নড ভার্বটা দেখো, ফিরে এসেছিল। বাট হিজ ফ্রেন্ড, কিন্তু তার বন্ধু, ডিড নট, তার বন্ধু আসেনি। এখানে আর রিটার্নটা দেওয়ার প্রয়োজন হলো না, ডিড নট বলেই আমরা থেমে গেলাম। তো এইভাবে ডু ভার্ব অন্য কোনো ভার্বের পরিবর্তে বসে এবং সেই ভার্বটার রিপিট বা রিপিটিশন সেটাকে স্টপ করে, রিপিটিশনটা করতে দেয় না, তাতে সেন্টেন্সটাও সুন্দর লাগে, বলতে ভালো লাগে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এতক্ষণ আমরা ডু ভার্বের ব্যবহার বা কাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো ডু ভার্বের ফাংশন বা ইউজ কি কি আমরা আলোচনা করলাম না? 1 নম্বর হিসেবে মেইন ভার্ব হিসেবে ডু ভার্বের আলোচনা করলাম, এবং আলোচনা শেষে আরেকবার আমি মনে করিয়ে দিতে চাই যে মেইন ভার্ব হিসেবে ডু ভার্বের সেন্টেন্সের মধ্যে নিজস্ব অর্থ থাকবে বা মিনিং থাকবে। 2 নম্বর অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের ব্যবহার দেখলাম না, অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের নিজস্ব মিনিং বা অর্থ থাকে না, সে মেইন ভার্বটাকে সাহায্য করে কি কারণে না, নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরিতে সাহায্য করে। আর 3 নম্বর আমরা কি দেখলাম না, রিপ্লেস এনাদার ভার্ব, অন্য কোনো ভার্বের পরিবর্তে একই সেন্টেন্সে বা পরপর দুটো সেন্টেন্সে বসতে পারে। তো আশা করি এই আলোচনা তোমাদের ভালো লাগবে, এবং কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে। আজকের আলোচনা থেকে এখানেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো, ঈশ্বর তোমাদের কল্যাণ করুন।